তোমার WHO ডেফিনেশনটা দেখে করে নিবা, এটা হুবহু লাগবে। তারপর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের হোয়াট ইজ সাইড ইফেক্ট, হোয়াট ইজ টক্সিক ইফেক্ট, এগুলো ধারণা আছে কিনা, কোনো সাইড বাই সাইড যে ইফেক্টগুলো হবে। আমি থেরাপিউটিক ডোজে দিলেও নরমাল দিলেও আমার ওই অ্যাডভার্স ইফেক্টটা হবে, অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে সাইড ইফেক্ট। এক্সাম্পল দিলাম, যেমন অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো যখন আমরা খাই, অ্যান্টি অ্যালার্জিক ড্রাগগুলা লাইক ক্রোমেথাজিন, তোমার ক্লোরফেনারামিন, যেটাকে আমরা হিস্টাসিন বলি। তো এই ধরনের ড্রাগগুলোতে কি হয়, অ্যালার্জির পাশাপাশি এরা সিডেটিভ অ্যাকশন আছে, এটা হচ্ছে সাইড বাই সাইড ইফেক্ট, সো এটাকে বলা হয় সাইড ইফেক্ট। তুমি একটা অ্যান্টিমাস্কারিক ড্রাগ খেলে, অ্যাট্রোপিন জাতীয় ড্রাগ খেলে তোমার ড্রাইনেস হবে, মুখ শুকায় আসবে, তো সেটা হচ্ছে তোমার সাইড ইফেক্ট, তুমি অ্যাভয়েড করতে পারবে না, এটা সাইড বাই সাইড হবে। তো সাইড ইফেক্ট এবং সেকেন্ডারি ইফেক্ট হচ্ছে ইনডিরেক্ট কনসিকোয়েন্সেস অফ প্রাইমারি অ্যাকশন। মানে স্টেরয়েড খেলে আমাদের ইমিউন সিস্টেম হ্যাম্পার হয়, আমাদের ইমিউনিটি কমে যায়, তো আমাদের ডিফেন্স মেকানিজম যেহেতু উইকেট হয়ে যায়, সেহেতু আমাদের কোনো ইনফেকশন থাকলে, যেগুলো ল্যাটেন্ট ইনফেকশন, ওগুলো অ্যাগ্রাভেট করতে পারে। যদি কারো টিউবারকুলোসিস থেকে থাকে, এটা অনেক সময় অ্যাক্টিভেট হতে পারে। আবার তোমার ধরো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টকে যদি স্টেরয়েড দাও, ধরো একটা ডায়াবেটিক পেশেন্ট, তুমি স্টেরয়েড দিলা, ওই পেশেন্টের একটা কোথাও একটা আলসার আছে, সেটা তোমার অ্যাগ্রাভেট করতে পারে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা ক্যান্সার পেশেন্টের কোথাও কোনো একটা সমস্যা আছে, ইনফেকশন আছে, স্টেরয়েড দিলে সেটা তোমার অ্যাগ্রাভেট করতে পারে, এমনিতে তার হোস্ট ডিফেন্স মেকানিজম পুয়ার। আবার নরমাল পেশেন্টেরও অনেক সময়, নরমাল পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ না, তাদের ক্ষেত্রে স্টেরয়েড দিলে ইমিউন সিস্টেম উইকেন হয়ে যায়, ফলে ইনফেকশন অ্যাগ্রাভেট করে। সেকেন্ডারি ইফেক্ট। টক্সিক ইফেক্ট হচ্ছে কি অ্যাকচুয়ালি ডিরেক্ট কনসিকোয়েন্স, মানে ডিরেক্ট ইফেক্ট ড্রাগের, এটা মেবি প্রলং অ্যাকশন অফ এ ড্রাগ অথবা হাই ডোজ দাও, সেক্ষেত্রে হতে পারে, এগুলা হচ্ছে টক্সিক ইফেক্ট। তো অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনটাকে আমরা, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে কয় ধরনের, এ থেকে এফ পর্যন্ত। তো অনেকে এফ পর্যন্ত বলে, অনেকে ই পর্যন্ত বলে। এ ফর অগমেন্টেড, বি ফর ডিজায়ার, সি ফর ক্রনিক, ডি ফর ডিলেড, এন্ড ই ফর এন্ডিং অফ ইউজ, এফ ফর ফেইলিউর অফ থেরাপি। অ্যাকচুয়ালি ফেইলিউর অফ থেরাপি ইজ নট এ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। অনেক বইতে আছে যে ফেইলিউর অফ থেরাপি অলসো অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, বাট এটা কনফিউশন আছে, অনেক টিচাররা চায়, অনেক টিচাররা চায় না। তোমাদের টিচারদের মুডের উপর ডিপেন্ড করে তোমাদের অ্যানসারটা দিতে হবে, আদারওয়াইজ তোমরা এ থেকে ই পর্যন্ত বলবা। তো অগমেন্টেডটা কি? হ্যালো স্টুডেন্টস, আমাকে শোনা যাচ্ছে তো নাকি? আমি বলছি কিন্তু আমি একা একা কথা বলছি, বুঝতে পারছি না। শোনা যাচ্ছে, বলো ঈশা, বলো শোনা যাচ্ছে? বলছে ম্যাম। হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে। ঈশা? জি ম্যাম। এখন তো আমি ঈশাকে শুনতে পাচ্ছি না। ম্যাম শোনা যাচ্ছে। এই সেলিম ভাই, ওদের কথা তো শোনা যাচ্ছে না, স্টুডেন্টদের কথা। সেলিম ভাই, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ সেলিম ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপা? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, এতক্ষণ কি শুনতে পাইছো যেটা বলছিলাম? শুনতে পাইছি, জি ম্যাম শুনতে পাইছি। তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। তাহলে অগমেন্টেড, ডিজায়ার, ক্রনিক, ডিলেড এন্ড এন্ডিং অফ ইউজ। অগমেন্টেডটা কি আমরা অলরেডি সেদিন বললাম যে ডোজ ডিপেন্ডেন্ট। অগমেন্টেডের একটা নাম ডোজ ডিপেন্ডেন্ট, এবং এটা অ্যাকচুয়ালি একটা থেরাপিউটিক ইফেক্ট। ধরো প্যারাসিটামল তোমার কি করে, জ্বর কমায়। হ্যাঁ, এখন একটা জ্বরের পেশেন্ট যদি প্যারাসিটামল জ্বর কমিয়ে একেবারে হাইপোথার্মিয়া করে ফেলে, হাইপোথার্মিয়া থেকে নরমাল টেম্পারেচার হয়ে আরো নিচে নেমে গেল, হাইপোথার্মিয়া, তাহলে এটা হয়ে যাবে এক্সেসিভ থেরাপিউটিক ইফেক্ট। এটাই হচ্ছে অগমেন্টেড অ্যাডভার্স ইফেক্ট।
তাহলে যেটা হয় না প্যারাসিটামলের ক্ষেত্রে এই ইফেক্টটা হয় না, অগমেন্টেড ইফেক্টটা, কিন্তু ইনসুলিনের ক্ষেত্রে তোমার অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন, ওয়ারফেরিন এগুলোর ক্ষেত্রে হয়। তাহলে কোনো কোনো ড্রাগের ক্ষেত্রে এই এক্সেসিভ থেরাপিউটিক ইফেক্ট হতে পারে, এবং এটা হলে কি হয়, এটাই হচ্ছে অগমেন্টেড অ্যাডভার্স ইফেক্ট। সাইড টক্সিক ইফেক্টকেও তুমি অগমেন্টেড বলতে পারো, এবং অনেক সময় ফার্মাকোলজিক্যাল সাইড ইফেক্ট গুলাও অগমেন্টেড এর মধ্যেই পড়ে। তো যে ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, যেটা অগমেন্টেড, তারপর হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, ডোজ বাড়ালে এই অ্যাডভার্স ইফেক্টটা হয়। ইনসুলিনের ডোজ বাড়ালে তুমি হাইপোগ্লাইসেমিয়াতে চলে যাবে, হাইপোগ্লাইসেমিক শকে চলে যাবে। হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট ডোজ বাড়ালে ব্লিডিং হবে বেশি, ওয়ারফেরিনও তাই, ডোজ বাড়ালে ব্লিডিং বেশি হবে। এটা হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট। প্রেডিক্টেবল, আগে থেকে আমি ধারণা করতে পারি, মরবিডিটি মোর, মর্টালিটি লেস, কারণ আগে থেকে জানতে পারি, সো মৃত্যুর হার কম, এবং এটা মোর কমন, প্রিভেন্টেবল এবং রিভার্সিবল। নেক্সট আসো, যে এক্সাম্পল দিয়েছি অগমেন্টেড এর, ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া করে, হেপারিন ব্লিডিং করবে, তারপর হচ্ছে ওয়ারফেরিনও ব্লিডিং করে, এরকম কিছু অ্যাডভার্স ইফেক্ট তোমরা খুঁজে বের করে এগুলো তোমরা অগমেন্টেড এর মধ্যে ফেলবা। হ্যাঁ, তাহলে এগুলো এক্সপ্লেনেশনটা অলরেডি বলেছি। তারপর হচ্ছে গিয়ে এই টাইপে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনটাকে কিভাবে প্রিভেনশন করা যায়, এবং এটার প্রসেসগুলো কি কি, কোন প্রসেসে হয়, এবং এটা কিভাবে প্রিভেন্ট করা যায়। এক নাম্বার পয়েন্ট হচ্ছে এটা তিনটা প্রসেসে হয়। সেম রিসেপ্টর ইফেক্টর কাপলিং মেকানিজম ওভার দ্য সেম অর্গান। তাহলে একই রিসেপ্টর একই অর্গান, যেমন ইনসুলিন টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, অর্গান কোনটা, বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস। তাহলে সেখান থেকে আমি ব্লাড গ্লুকোজ লেভেল কমাচ্ছি, সেখান থেকে বেশি কমে গেলে অ্যাডভার্স ইফেক্ট। তাহলে সেম রিসেপ্টর দিয়েই বেনিফিশিয়াল ইফেক্ট পাচ্ছি, সেম অর্গানে, সেম রিসেপ্টর দিয়েই সেম অর্গানে অ্যাডভার্স ইফেক্ট পাচ্ছি। তাহলে এই কারণে বলা হচ্ছে সেম রিসেপ্টর ইফেক্টর কাপলিং মেকানিজম ওভার দ্য সেম অর্গান। এবং এই ক্ষেত্রে আমার প্রিভেনশনের প্রসেস হচ্ছে জাস্ট পেশেন্ট এডুকেশন, ডোজ অ্যাডজাস্টমেন্ট এবং সাম মেজার, কিছু মেজার নিতে হয়। যেমন ইনসুলিনের ক্ষেত্রে কি মেজার নিতে হবে, আমাদের ইনসুলিন যাদের নিবে তারা হচ্ছে গিয়ে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখবে, ওয়াকিং, কার্বোহাইড্রেট ডায়েট কম খাবে, নো ডিরেক্ট সুগার, এবং ইনসুলিন নেওয়ার পরে মিল খেয়ে নিতে হবে, খাবার এসকেপ করা যাবে না। হ্যাঁ, এগুলা। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা প্রসেস হচ্ছে গিয়ে টাইপে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের আরেকটা প্রসেস হচ্ছে সেম রিসেপ্টর ইফেক্টর কাপলিং মেকানিজম ওভার দ্য ডিফারেন্ট অর্গান। রিসেপ্টরটা সেম হবে, অর্গানটা ডিফারেন্ট হবে। যেমন ড্রাগের সাথে রিসেপ্টর বাইন্ড করবে, ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হলো, এবং এক অর্গানে সেটা বেনিফিশিয়াল ইফেক্ট, আরেক অর্গানে সেটা অ্যাডভার্স। তাহলে সেই ক্ষেত্রে আমার যেমন সালবুটামল হচ্ছে বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ। তাহলে এটা রিসেপ্টরের সাথে একটা কমপ্লেক্স ফর্ম করলো। এটা দেখো একই রিসেপ্টর, বিটা 2 রিসেপ্টর, ডিফারেন্ট অর্গান, সেম রিসেপ্টর ইফেক্টর কাপলিং মেকানিজম ওভার দ্য ডিফারেন্ট অর্গান। ব্রঙ্কাসে গিয়ে ব্রঙ্কোডাইলেশন করলো, ওদিকে আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইনসমনিয়া, এক্সাইটমেন্ট, ট্রিমর এগুলো পড়ে। হ্যাঁ, তাহলে দেখো রিসেপ্টরটা সেম, কিন্তু রিসেপ্টরটা ডিফারেন্ট অর্গানে আছে, সো অ্যাডভার্স ইফেক্টটা ডিফারেন্ট অর্গানে। কোন অর্গানে আমি আমার বেনিফিশিয়াল ইফেক্ট পাচ্ছি বা টার্গেট ইফেক্ট পাচ্ছি, আরেক অর্গানে অ্যাডভার্স ইফেক্ট দেখা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, অ্যানাটমিক্যাল সিলেক্টিভিটি করব। অ্যানাটমিক্যাল সিলেক্টিভিটি মানে আমি শুধুমাত্র ব্রঙ্কাসে এই ড্রাগটা দিব, এই ড্রাগটা যেন আমার অন্যান্য সিস্টেমে না যায়। তাহলে ব্রঙ্কাসে ড্রাগটা দেওয়ার সিস্টেম হচ্ছে অ্যানাটমিক্যালি আমার ব্রঙ্কাসে ঢুকাইতে হবে, সো আমার ইনহ্যালেশনাল রুটে আমি সরাসরি লাংসে ড্রাগটা দিয়ে দিচ্ছি। তাহলে অ্যানাটমিক্যাল সিলেক্টিভিটি, এটাকে বলছে অ্যানাটমিক্যাল সিলেক্টিভিটি। তাহলে যদি প্রসেসটা হয়, যদি অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন এর প্রসেসটা হয় সেম রিসেপ্টর ইফেক্টর কাপলিং মেকানিজম ওভার দ্য ডিফারেন্ট অর্গান, then আমার প্রিভেনশন প্রসেস ইজ দ্য অ্যানাটমিক্যাল সিলেক্টিভিটি। আচ্ছা, আরেকটা দেখো, সেম রিসেপ্টর ইফেক্টর কাপলিং মেকানিজম না, ডিফারেন্ট রিসেপ্টর ইফেক্টর কাপলিং মেকানিজম ওভার দ্য ডিফারেন্ট অর্গান। এখানে রিসেপ্টরও ডিফারেন্ট, অর্গানও ডিফারেন্ট। একটা ড্রাগ রিসেপ্টর 1 এর সাথে বাইন্ড করে
ড্রাগ রিসেপ্টর 1 কমপ্লেক্স, এখানে বেনিফিশিয়াল ইফেক্ট হচ্ছে, আবার সেম ড্রাগে আমি দিচ্ছি R2 এর সাথে বাইন্ড করে, রিসেপ্টর 2 এর সাথে বাইন্ড করে, অ্যাডভার্স ইফেক্ট ওভার দ্য ডিফারেন্ট অর্গান, ডিফারেন্ট রিসেপ্টর ইফেক্টর মেকানিজম ওভার দ্য ডিফারেন্ট অর্গান। সেক্ষেত্রে আমার লাগবে ফার্মাকোলজিক্যাল সিলেক্টিভিটি। যেমন প্রোপানোলল ড্রাগটা কি হবে, প্রোপানোলল হচ্ছে বিটা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তো বিটা রিসেপ্টর 3 ধরনের আছে, বিটা 1, বিটা 2, বিটা 3। তাহলে প্রোপানোলল বিটা 1, বিটা 2 দুটোতেই বাইন্ড করে, তিনটাতেই বাইন্ড করে। এখন দেখো বিটা 1 হার্টে বাইন্ড করলে ব্লাড প্রেশার কমে, আমি অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে প্রোপানোলল খেতে পারতেছি, কিন্তু বিটা 2 এর সাথে বাইন্ড করে আলাদা রিসেপ্টর আলাদা অর্গান ইন দা ব্রঙ্কাস, এটা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, এটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। তাহলে এখানে আমার কি লাগবে, এখানে আমার ফার্মাকোলজিক্যাল সিলেক্টিভিটি লাগবে, মানে আমি শুধু বিটা 1 রিসেপ্টরে কাজ করে এমন ড্রাগ চুজ করব। তাহলে এটার ক্ষেত্রে আমার কি হবে, ফার্মাকোলজিক্যাল সিলেক্টিভিটি, আমি শুধুমাত্র সিলেক্টিভ বিটা 1 ব্লকার চুজ করব, লাইক অ্যাটিনোলল, মেটোপ্রোলল। যারা কিনা অ্যাজমা পেশেন্ট ওদের ক্ষেত্রে আমি প্রোপানোলল দিব না, ওদের ক্ষেত্রে আমি বিটা 1 সিলেক্টিভ ব্লকার ইউজ করতে পারি। এইটুক পর্যন্ত ক্লিয়ার হচ্ছে কিনা? জি ম্যাম। দেখো প্রথম হচ্ছে সেম রিসেপ্টর ইফেক্টর মেকানিজম ওভার দ্য সেম অর্গান, যেটা ইনসুলিনের ক্ষেত্রে হচ্ছে। ইনসুলিন হচ্ছে সেম রিসেপ্টর, টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, সেম অর্গান। কোন অর্গান? বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস থেকে সে বিটা সেল প্যানক্রিয়াসে কাজ করে সে ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে। আবার এটা আমার যেমন বেনিফিশিয়াল ইফেক্ট, যখন বেশি কমায় ফেলবে সেম রিসেপ্টর সেম অর্গান, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। তাহলে এটাকে আমরা কি বলছি, সেম রিসেপ্টর ইফেক্টর মেকানিজম ওভার দ্য সেম অর্গান। তাহলে সেটা হচ্ছে কি তোমার মেজার কি নিব, এটা কন্ট্রোল বা প্রিভেনশনের উপায় কি, কিছু আমার মেজার নিতে হবে, পেশেন্ট এডুকেশন, ডোজ অ্যাডজাস্টমেন্ট এটসেট্রা এটসেট্রা। তারপরে আসে আরেকটা প্রসেস হচ্ছে সেম রিসেপ্টর ইফেক্টর কাপলিং মেকানিজম ওভার দ্য ডিফারেন্ট অর্গান। যেমন এক্সাম্পল হচ্ছে সালবুটামল। সালবুটামল সেম রিসেপ্টর ইফেক্টর, মানে বিটা 2 এর উপর কাজ করে, কিন্তু সে যদি ব্রঙ্কাসে কাজ করে আমার ডিজায়ার্ড ইফেক্ট আমি পাচ্ছি, ব্রঙ্কো ডাইলেটেশন করে। আবার আনডিজায়ার্ড ইফেক্ট পাচ্ছি, সে বিটা 2 সিএনএস এ কাজ করে, তখন আমার সিএনএস এক্সাইটমেন্ট ইনসমনিয়া হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার প্রিভেনশনের উপায় হচ্ছে অ্যানাটমিক্যাল সিলেক্টিভিটি, আমি শুধু ব্রঙ্কাসেই ড্রাগটা দিব, উপায় হচ্ছে ইনহ্যালেশনাল প্রসেস। 3 নাম্বার প্রসেস হচ্ছে ডিফারেন্ট রিসেপ্টর ইফেক্টর মেকানিজম ওভার দ্য ডিফারেন্ট অর্গান। একই ড্রাগ দিব, ডিফারেন্ট রিসেপ্টরের উপর কাজ করবে, ডিফারেন্ট অর্গানে কাজ করবে, একটাতে আমি বেনিফিশিয়াল ইফেক্ট পাবো, একটাতে অ্যাডভার্স ইফেক্ট পাবো। যেমন প্রোপানোলল, প্রোপানোলল ড্রাগটা হচ্ছে বিটা 1 বিটা 2 দুইটাতেই বাইন্ড করে, আমি এখন অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে প্রোপানোলল চুজ করলাম, সে ব্লাড প্রেশার কমাবে ঠিকই, ওভার দা বিটা 1 এর উপর বাইন্ড করে, বিটা 1 কে ব্লক করে হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন কমিয়ে ব্লাড প্রেশার কমাবে। ওকে, কিন্তু সে দেখা গেল সে শুধু বিটা 1 এই তো বাইন্ড করে না, সে বিটা 2 এও বাইন্ড করে। তাহলে বিটা 2 তে ব্রঙ্কাসে বলো, অন্যান্য অর্গানে বলো, বিটা 2 আছে, তাহলে সেখানে সে অন্যান্য অ্যাডভার্স ইফেক্ট গুলা করে, ব্রঙ্কাসে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, ঠিক আছে, অন্যান্য অর্গানে অন্যান্য ইফেক্ট গুলা সে করে। ফলে কি হয়, আমি এখানে এক্ষেত্রে আমি কন্ট্রোল করব কিভাবে, ফার্মাকোলজিক্যাল সিলেক্টিভিটি, আমি শুধু বিটা 1 ব্লকার নিব অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাকশন পাওয়ার জন্য, অ্যাটিনোলল, মেটোপ্রোলল, সিলেক্টিভ বিটা 1 ব্লকার। তাহলে সেক্ষেত্রে আমি অ্যাজমা পেশেন্টদের এক্ষেত্রে সুবিধা হবে, তাই না? তারপরে আসে তোমার টাইপ বি, ডিজায়ার। ডিজায়ার কথাটার মানে হচ্ছে অড বা পিকুলিয়ার, এটা নট মেডিকেল টার্ম, এটা একটা নরমাল টার্ম। ডিজায়ার কথাটার মানে হচ্ছে অড বা পিকুলিয়ার। তো টাইপ বি 2 ধরনের, হাইপার সেনসিটিভিটি এবং ড্রাগ ইডিওসিনক্রেসি। হাইপার সেনসিটিভিটি আর 4 ধরনের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। তোমরা কি হাইপার সেনসিটিভিটি সম্পর্কে কোনো আইডিয়া ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পেয়েছো কিনা? ম্যাম প্যাথোলজিতে, মাইক্রোবায়োলজিতে পড়ানো হয়েছে। পড়ানো হয়ে গেছে অলরেডি চ্যাপ্টারটা? জি ম্যাম। তাহলে আমার সুবিধা হবে, কারণ এটা মাইক্রোবায়োলজিতে ডিপে পড়ানো হয়, আমরা এখানে জাস্ট আচ্ছা ঠিক আছে, সেলিমও শুনে ফেলছে পড়া যে কি কি হাইপার সেনসিটিভিটি কি।
আচ্ছা, হাইপার সেনসিটিভিটি টাইপ 1 হচ্ছে তোমার হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রিভেন্টিভ মেকানিজম। আমার বডির মানে প্রোটেকশন দিতে চাচ্ছে কোন ফরেন বডির এগেইনস্টে, দিতে গিয়ে কিছু সমস্যা করে ফেলতেছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন। তো যখন একটা বডিতে একটা ফরেন বডি ঢুকে তখন বডি কি করে, ফরেন বডিটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে যেন হোস্টের ক্ষতি না হয়। সে ফরেন বডিটাকে সে প্রোটেক্ট করতে গিয়ে, বাধা দিতে গিয়ে কিছু রিঅ্যাকশন হয়, দিস ইজ হাইপার সেনসিটিভিটি। তো টাইপ 1 হাইপার সেনসিটিভিটি কি হচ্ছে, যখন একটা ড্রাগ প্রথম এক্সপোজ করলা তখন কি হয়, একটা এর এগেইনস্টে ড্রাগটা হয়ে যায় অ্যান্টিজেন। সে হচ্ছে একটা ফরেন বডি অ্যান্টিজেন, তার এগেইনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়। টাইপ 1 এর ক্ষেত্রে অ্যান্টিবডিটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই, এবং এই ইমিউনোগ্লোবুলিন ইটা কোথায় থাকে, এটা অ্যাটাচ করা থাকে মাস্ট সেল এবং বেজোফিলের মেমব্রেন। আবার যখন সেকেন্ড এক্সপোজার হবে ড্রাগের, তখন কি হবে, ড্রাগ আবার অ্যান্টিজেন, অলরেডি অ্যান্টিবডি তৈরি আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে, ফলে ইমিউনোগ্লোবুলিন ই যেটা আছে মাস্ট সেলে, সেটা কি হবে, ওইটা মাস্ট সেলটা তখন ব্রেকডাউন হয়ে যাবে, মাস্ট সেলটা ডিসরাপ্ট বা হয়ে যাবে, ভেঙে যাবে, ফলে কি হবে, হিস্টামিন রিলিজ হবে। হিস্টামিন তখন কি করবে, হিস্টামিন মাসেলের ভিতর হিস্টামিন থাকে, সেই হিস্টামিন কিছু রিঅ্যাকশন করবে, সেটাই হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। হিস্টামিন কি করে, ব্রঙ্কাসে ব্রঙ্কোস্পাজম করে, আর্টিকেরিয়া ইচিং তো করে, আর তোমার ব্লাড প্রেসার কমিয়ে দেয়। H1 রিসেপ্টর ইন দা ব্লাড ভেসেলস এর সাথে বাইন্ড করলে ভেসোডাইলেটেশন করে, ব্লাড প্রেসার কমে, অনেক সময় পেশেন্ট শকে চলে যায়, ফলে এটাকে বলা হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। কোন কোন ড্রাগ এগুলো করে, ইউজুয়ালি পেনিসিলিন, সালফোনামাইড, স্যালিসাইলেট, লোকাল অ্যানেস্থেটিক, এই ড্রাগগুলো টাইপ 1 হাইপারসেনসিটিভিটি করে। এবং টাইপ 1 হাইপারসেনসিটিভিটি করে সবচেয়ে মোস্ট কমন এক্সাম্পল ইজ দা পেনিসিলিন। এখন তুমি বলতে পারো যে অনেক সময় পেনিসিলিন দিলে ফার্স্ট এক্সপোজারেই সে অ্যানাফাইলেকটিক শক করে ফেলে, প্রথমবার দিলা, এর আগে কখনো পেনিসিলিন নেয় নাই, পেশেন্টকে ফার্স্ট এক্সপোজারেই অ্যানাফাইলেকটিক শক করে ফেলছে। এখন তুমি বলতেছো যে ম্যাডাম ফার্স্ট রিঅ্যাকশনে কিভাবে হইলো, তোমার কোশ্চেন আসতে পারে কিনা যে আমার তো ফার্স্ট এক্সপোজারে মাত্র অ্যান্টিবডি তৈরি হবে এর এগেইনস্টে, এখনই তো রিঅ্যাকশন করবে না, রিঅ্যাকশন করবে সেকেন্ড এক্সপোজারের ক্ষেত্রে। তাহলে আমি প্রথমবারই পেনিসিলিন দিলাম, জীবনে পেশেন্টটা পেনিসিলিন নেয় নাই, ওর কিভাবে অ্যানাফাইলেকটিক শক হলো, কোশ্চেন আসতে পারে কিনা? জি ম্যাম। অরুণিমা? Yes, ma'am. হ্যাঁ, বলো তো কেন হতে পারে এটা? কোন পেশেন্টের এরকম ড্রাগ দিচ্ছ, কিন্তু দেখা গেল যে প্রথমবারই অ্যানাফাইলেকটিক শক করে ফেলতেছে, বা প্রথমবারই হাইপারসেনসিটিভেশন হচ্ছে। আসলে হাইপারসেনসিটিভেশনটা হয় কি, ফার্স্টে একটা এক্সপোজার হয়, তখন অ্যান্টিবডি তৈরি হয়, পরের বার এক্সপোজারে গিয়ে সে ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনটা হয়। তাহলে প্রথমবারে কিভাবে পাইলাম, এটার উত্তরটা ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, তোমাদের বলে দিবা যে পেনিসিলিনের সোর্স হচ্ছে ফাঙ্গাস। ঠিক আছে, পেনিসিলিনের সোর্স হচ্ছে ফাঙ্গাস। তো আমার মূল রুট হচ্ছে পেনিসিলিনের ফাঙ্গাস। তাহলে এই ফাঙ্গাস কিন্তু তোমার গরুর দুধে বলো, তারপরে গরুর মাংসে বলো, এই ফাঙ্গাস গুলা কিন্তু মাটিতেই পাওয়া যায়। সো এগুলা কিন্তু এনিমেলের মধ্যে চলে আসে। এই ফাঙ্গাস গুলো আমরা কোনো না কোনো ভাবে কনজিউম করে ফেলি, আগে থেকে আমার ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হয়ে আছে এই ফাঙ্গাস গুলার এগেইনস্টে। এই ফাঙ্গাস থেকেই তৈরি হয়েছে পেনিসিলিন, তাহলে সেটা অলরেডি আগেই এক্সপোজার হয়ে গেছে। বোঝা গেল? জি ম্যাম। ম্যাম। তারপর আসো যে টাইপ 2 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। এখানে কি হয়, ফার্স্ট এক্সপোজারে ড্রাগ আসে, এবং এই ড্রাগটা ইউজুয়ালি ব্লাড সেল বা ব্লাডের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে, এবং তখন ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম প্রোডিউস হয়, দুটো অ্যান্টিবডি প্রোডিউস হয় এগেইনস্ট দা ব্লাড সেল, স্পেসিফিক্যালি রেড ব্লাড সেল হয়, এবং অথবা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের এগেইনস্টে ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়। এবং সাবসিকুয়েন্ট যখন ড্রাগের এক্সপোজার হয় তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়,
ফলে টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি হয় এবং সেটা ইউজুয়ালি ব্লাড সেলকে রাপচার করে বা ব্লাড সেলের অ্যাবনরমালিটি গুলো দেখা যায়। কারণ ড্রাগটা বা ফরেন বডিটা কোথায় অ্যাটাচ ছিল? ব্লাড সেলে অ্যাটাচ ছিল, সার্কুলেশনের ব্লাড সেলে বা বেসমেন্ট মেমব্রেনে অ্যাটাচ ছিল। ফলে টাইপ 2 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন ইউজুয়ালি হেমোলাইটিক অ্যানিমিয়া, পিএইচ ইনকম্প্যাটিবিলিটি, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন এগুলোর ক্ষেত্রে হয়। যেমন এক্সাম্পল হচ্ছে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া, আলফা মিথাইল ডোপা ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া। অনেক সময় টেট্রাসাইক্লিন সালফোনামাইড কিছু টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন করে। তাহলে টাইপ 2 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন হচ্ছে ব্লাড রিলেটেড জিনিসগুলো হয়, ঠিক আছে? তারপরে আসো টাইপ 3 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন। তোমাদের কিন্তু এত টাইপ 2 টাইপ 3 ডিটেইলস জিজ্ঞাসা করবে না, মেইনলি জিজ্ঞাসা করবে এক্সাম্পলগুলো। হ্যাঁ, টাইপ 3 হচ্ছে ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড। এখানে কি হয়? ড্রাগস ফার্স্টে আসলো অ্যান্টিজেন, এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো, এই অ্যান্টিবডিটা সার্কুলেশনে থাকলো। আবার যখন ড্রাগ দিলাম সেকেন্ড এক্সপোজারে, তখন ড্রাগ এবং অ্যান্টিবডি মিলে একটা ইমিউন কমপ্লেক্স তৈরি হলো, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন না হয়ে একটা কমপ্লেক্স তৈরি হলো। সেই কমপ্লেক্সটা কি করলো? ব্লাড ভেসেলস গুলা, ন্যারো ব্লাড ভেসেলস যেমন সাইনোভিয়াল জয়েন্ট, রেনাল ব্লাড ভেসেলস এর ভেসেল গুলাতে সে অ্যাকুমুলেট করবে, অ্যাকুমুলেট করে একটা ডিফেন্স মেকানিজমকে স্টিমুলেট করবে। ফলে মাইক্রোজোমাল ফ্যাগোসাইটোসিস, তারপর কিছু লাইসোজোমাল এনজাইম রিলিজ হয়, আলটিমেটলি ওই টিস্যুটা ড্যামেজ হয়। তাহলে এভাবে টাইপ 3 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশনটা হয়। এক্সাম্পল হচ্ছে এখানে কি ধরনের হচ্ছে? এখানে জয়েন্ট সেল, রেনাল ব্লাড ভেসেলস এগুলোতে ইফেক্ট হয় বেশি। ফিভার, এসএলই হচ্ছে, সিরাম সিকনেস, আর্থাস রিঅ্যাকশন। হ্যাঁ, সিরাম সিকনেসে কি কি আছে দেখো? ফিভার, লিম্ফেনোপ্যাথি, আর্টিকেরিয়া, আর্থ্রাইটিস এই ধরনের রিঅ্যাকশন গুলো দেখা যায়। এসএলই, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস, এটা ইউজুয়ালি হয়। হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে তোমার এই যে কুইনিডিন, ফেনাইটোইন, হাইড্রালাজিন, প্রোকেনামাইড, এগুলো এসএলই করে। এসএলই করে এরকম 4টা ড্রাগের এক্সাম্পল দাও। অস্পিতে আসে এসএলই করে। enlist 4 drug causes SLE। তাহলে এখানে এক্সাম্পলটা চলে আসছে কুইনিডিন, ফেনাইটোইন, হাইড্রালাজিন, প্রোকেনামাইড। তারপর ভাস্কুলাইটিস করতে পারে মিনোসাইক্লিন, এগুলা টাইপ 3 অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। নেক্সট আসো টাইপ 4 অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। টাইপ 4 টাকে আমরা বলি সেল মিডিয়েটেড বা টি সেল। এখানে টি সেল ইনভলভ হয়। এখানেও তোমার অ্যান্টিজেন হতে পারে, মাইক্রোস হতে পারে, ড্রাগ হতে পারে, মেটাবোলাইট। এইটা কি হয়? ইউজুয়ালি ইন্ট্রাসেলুলার, সেলের ভিতর থাকে এবং অ্যান্টিজেনটা টেক আপ বাই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এগুলো এক ধরনের ম্যাক্রোফেজ, এরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। এরা অ্যান্টিজেনকে টেক করে, অ্যান্টিজেনকে নিয়ে ওর মাথার উপর বসায় রাখে, একে যেন চিনতে পারে লিম্ফোসাইট। তখন করে কি? লিম্ফোসাইট ওকে চেনার পরে লিম্ফোসাইট তখন কি করে? আলফা ইন্টারফেরন আলফা প্রডিউস করে এবং আরো ম্যাক্রোফেজ গুলাকে অ্যাক্টিভেট করে। এবং ম্যাক্রোফেজ গুলা তখন কি হয়? ইপিথেলার সেলে ট্রান্সফর্ম হয়ে যায় এবং গ্র্যানুলোমা ফর্মেশন করে। তো এটা ডিটেইল তোমরা অলরেডি মাইক্রোবায়োলজিতে পড়ছো, তো এখানে ডিটেইল কিছু নাই। এখানে তাহলে এক্সাম্পল কোনটা? যেমন মন্টু টেস্ট, টিউবারকুলোসিস ডায়াগনোসিসের ক্ষেত্রে মন্টু টেস্ট করা হয়। এখানে তোমার প্রোটিনটা দেওয়া হয়, দিলে তোমার কি হবে? হাতের মধ্যে দেখা হয়। যদি 10 মিলিমিটার এরিয়ার বেশি রিঅ্যাকশন হয় স্কিনে, তাহলে বুঝতে পারবা যে তার টিবি আছে। ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা হয়। তাহলে দেখো হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন ক্লিনিক্যালি ইউজ করা হয় মন্টু টেস্ট ডায়াগনোসিস ফর টিবি। তাহলে হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন খারাপ, আমরা অলওয়েজ অ্যাভয়েড করতে চাই, কিন্তু এই হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন দিয়েই আমরা টিবি ডায়াগনোসিস করি। যদিও এটাই ওয়ান অফ দা ডায়াগনোসিস না, টিবি ডায়াগনোসিস এটা পার্ট অফ ডায়াগনোসিস, নট দা মেইন ডায়াগনোসিস বা নট দা ওয়ান অফ দা ডায়াগনোসিস। এটা একটা পার্ট অফ ডায়াগনোসিস, মন্টু টেস্ট। এছাড়াও তোমার অনেক সময় টপিক্যাল অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো দিলে কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে, এটাও তোমার এক্সাম্পল অফ টাইপ 4 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন। এখানে গ্র্যানুলোমা ফর্মেশন হয়। তাহলে দিস আর দা হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন অফ ড্রাগস।
দেব। এবং হাইপারসেচুরেশনটা কি ধরনের? অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন ডিজায়ার, অড বা পিকুলিয়ার। সামান্য ডোজেও এই অ্যাডভার্স ইফেক্ট করতে পারে। তোমরা বলতে পারো যে ইনসুলিন যদি লার্জ ডোজ দেই কি ধরনের অ্যাডভার্স ইফেক্ট হবে? অগমেন্টেড, কারণ ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া করে। কোন অ্যাডভার্স ইফেক্টটা? ইনসুলিন খুব স্মল ডোজেই হয়ে যায়, তখন তোমরা বলবা হাইপারসেচুরেশন। ইনসুলিন দিলে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে, খুব অল্প ডোজ দিলে হাইপারসেচুরেশন হয়। পেনিসিলিন দিবা, সামান্য দিতে দিতে দেখা যায় অনেক সময় অ্যানাফাইলেক্টিস শকে চলে যাচ্ছে পেশেন্ট ফুল ডোজ দেওয়ার আগে। তাহলে these are the hypersaturation, এবং এটা ডোজ ইন্ডিপেন্ডেন্ট, এই কারণে বলা হচ্ছে কারণ ডোজের সাথে কোনো রিলেশন নাই, ডোজ বাড়ালে যে হবে তা না, স্মল ডোজে এটা হতে পারে। সো ডিজায়ারটা হচ্ছে ডোজ ইন্ডিপেন্ডেন্ট, এবং ডিজায়ারটা হচ্ছে মর্টালিটি মোর, মরবিডিটি লেস, মর্টালিটির হার কিন্তু বেশি ডিজায়ারে, এবং ডিজায়ারটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। অগমেন্টেড ছিল প্রেডিক্টেবল, ডিজায়ারটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। তুমি জানো না কোন কোন ড্রাগ হাইপারসেচুরেশন করবে, কার ক্ষেত্রে করবে, কার ক্ষেত্রে করবে না, কার ক্ষেত্রে আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, কার ক্ষেত্রে তৈরি হওয়া নাই, তুমি জানো না। সো ইট ইজ আনপ্রেডিক্টেবল, এবং এটা নট মোর কমন। হ্যাঁ, তাহলে এটা অপোজিট, অগমেন্টেডের সাথে এটার পার্থক্যগুলো কিন্তু উল্টা। অগমেন্টেড হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, এটা ডোজ ইন্ডিপেন্ডেন্ট, এটা প্রেডিক্টেবল, এটা আনপ্রেডিক্টেবল। ওইটা ছিল তোমার মরবিডিটি মোর, মর্টালিটি লেস, এখানে হচ্ছে মর্টালিটি মোর, মরবিডিটি লেস, এবং নট মোর কমন। হ্যাঁ, তো দিস আর দ্য ডিফারেন্স। ডিজায়ার আরেক ধরনের আছে ড্রাগ ইডিওসিনক্রেসি। ড্রাগ ইডিওসিনক্রেসি এটা কি? এটা হচ্ছে গিয়ে ড্রাগের রিঅ্যাকশন অ্যাবনর্মাল রিঅ্যাকশন হবে, কিন্তু সবার ক্ষেত্রে হবে না, জেনেটিক্যালি ডিটারমাইন্ড কিছু পেশেন্টের ক্ষেত্রে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ইউজুয়ালি জেনেটিক ডেফিসিয়েন্সি বা অ্যাবনর্মালিটি এনজাইমের ক্ষেত্রে, অথবা রিসেপ্টরের ক্ষেত্রে, অথবা সেলের ক্ষেত্রে, যাদের জেনেটিক সমস্যা থাকে তাদের ক্ষেত্রে ড্রাগ দিলে কিছু রিঅ্যাকশন হয়, সেটা হচ্ছে ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন। এটা সবার হয় না, জেনেটিক ডেফিসিয়েন্সি পেশেন্ট বা জেনেটিক অ্যাবনর্মালিটি পেশেন্টদের হয়। তাহলে এটাও কিন্তু আনপ্রেডিক্টেবল, আমরা জানি না, এটাও কিন্তু ডোজ ইন্ডিপেন্ডেন্ট, ডোজের সাথে কোনো রিলেশন নাই, এবং এটা কাদের হবে আমরা জানি না। সো এখানে বলছে যে অনেক সময় নট অনলি এনজাইম ডেফিসিয়েন্সি, জেনেটিক্যালি তোমার এনজাইম অ্যাবনর্মালিটি হলে হবে না, অনেক সময় রিসেপ্টরে যদি জেনেটিক অ্যাবনর্মালিটি হয়, অনেক সময় সেলুলার অ্যাবনর্মালিটি হয় জেনেটিক্যালি, সেক্ষেত্রেও ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন হয়, যেমন সাক্সামেথোনিয়াম। সাক্সামেথোনিয়াম তোমরা পড়ছো না? জি ম্যাম। ঐশ্বরিয়া দত্ত অথই আছো? ঐশ্বরিয়া দত্ত অথই আছো? আছো না নাই? অন করে দিয়ে কোথায় ঘুমাচ্ছ? বৃষ্টির দিন ঘুমাতে ভালো লাগে, তাই না? কে কে ঘুমাইতেছো দেখি তো অনলাইনে। তোমাদের একটা বিশাল সুবিধা, অনলাইনে ঘুমানো যায় নাকি? পারদিন জালাল আছো? পারদিন ম্যাডাম জালাল, ম্যাডাম আছি ম্যাডাম, প্রেজেন্ট ম্যাডাম। ও, তুমি কি জালাল স্যারের ছেলে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা ছেলে আছে খুব সম্ভব এই ব্যাচে, আমি একটু খুঁজতেছিলাম তাকে। সে আছে কিনা, নামটা জানি না, জেনে নিলে ভালো হতো। তোমার ইয়েতে ছিল, ওর বাবা হচ্ছে রকিব, পুরো নাম মনে নাই, আমরা রকিব মামা ডাকি, আমি ডাকি আর কি। উনি ইয়েতে নিউক্লিয়ার মেডিসিনে আলট্রাসোনোগ্রাফ করতেন। আছো?
সোনোলজিস্ট ডক্টর রকিবের ছেলে এখানে আছো? আচ্ছা, নিশিতা দাস আছো? Yes, ma'am. আচ্ছা, নিশিতা দাস না দেখলাম, নাম ঠিক আছে? নিশিতা দাস। Yes, ma'am. হ্যাঁ, বলো তো সাক্সামেথোনিয়ামটা কি জিনিস? ম্যাম এটা হচ্ছে কি সাক্সামিথোনিয়াম কোথায় পড়ছো? কোন চ্যাপ্টারে পড়ছো? কিসের আন্ডারে পড়ছো? কোন চ্যাপ্টারে আন্ডারে পড়ছো? ম্যাম এটা একটা প্রশ্ন হচ্ছে সাক্সামিথোনিয়াম আপনি হচ্ছে প্যারালাইসিস রেসপিরেটরি প্যারালাইসিস করে একটা কেন করে? সবার ক্ষেত্রে করে? ম্যাম এটা হচ্ছে কি মানে মাসেল রিল্যাক্সেন্ট তাই এটা প্যারালাইসিস করে। হ্যাঁ, কি ড্রাগ? মাসেল রিল্যাক্সেন্ট। মাসেল রিল্যাক্সেন্ট তাই প্যারালাইসিস করে? তো মাসেল রিল্যাক্স করে, সবার ক্ষেত্রে কি প্যারালাইসিস করে? আচ্ছা, আমি বলছি সাক্সামেথোনিয়াম তোমাদের পড়ানো হয়েছে, তোমরা মনে হয় আইটেম পড়ার সময় একটু ডিটেল পড়ো না, এমনিতে তো আর পড়া হয় না ক্লাসে। সাক্সামেথোনিয়াম হচ্ছে তোমার মাসেল রিল্যাক্সেন্স, ঠিক আছে? এটা এনএম রিসেপ্টরের অ্যাগনিস্ট, অ্যাকচুয়ালি নট অ্যান্টাগনিস্ট, এনএম রিসেপ্টরের অ্যাগনিস্ট। এনএম রিসেপ্টরের কাজ কি? অ্যাসিটাইলকোলাইন এনএম এর উপর বসে কি করে? এনএম এর উপর বসে কি করে অ্যাসিটাইলকোলাইন? স্কেলেটাল মাসেলে কি ইফেক্ট দেখায়? Muscle contraction. মাসেল কন্ট্রাকশন করে। সাক্সামেথোনিয়ামও তাই। কিভাবে করে মাসেল কন্ট্রাকশন? প্রসেসটা কি? এনএম এর উপর বসলে, এনএম হচ্ছে আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর, কোন আয়ন তখন ওপেন হবে? সোডিয়াম চ্যানেল। সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন ঢুকবে, ঢুকলে কি হবে? ডিপোলারাইজেশন না হাইপারপোলারাইজেশন করতে হবে? ডিপোলারাইজেশন হবে, মাসেল কন্ট্রাকশন হবে। সাক্সামেথোনিয়ামও তাই, সাকসিনাল কোলাইন এটার আরেকটা নাম। এটাও দুইটা অ্যাসিটাইল কোলাইন থাকে, তাহলে এটাও কিন্তু একইভাবে এনএম এর উপর বসে ডিপোলারাইজেশন করবে, করে মাসেল কন্ট্রাকশন করবে। করতে 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 এটা কিন্তু মেটাবলিজম হয় কোথায়? মেটাবলিজম হয় তোমার প্লাজমাতে। প্লাজমাতে আছে সিউডো কোলিনেস্টারেজ এনজাইম, তো সেখানে মেটাবলিজম হয়, কিন্তু তোমার ওই নিউরোনাল যেটা নিউরোমাসকুলার জাংশন, সেখানে এটা মেটাবলিজম হয় না। ফলে সাক্সামেথোনের অ্যাকশন অনেকক্ষণ থাকে। ফলে কি হয়? ডিপোলারাইজেশন হইতে 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 আলটিমেটলি ডিপোলারাইজেশনটা রিসেপ্টরটা ডাউন রেগুলেশন হয়ে যায়। তখন কি হয়? মেমব্রেন বিকাম রিপোলারাইজড হয়ে যায়, আর ডিপোলারাইজেশন হতে পারে না, ফলে মাসেল বিকাম রিল্যাক্স। তাহলে অ্যাগনিস্ট ড্রাগ বেশি কাজ করার ফলে অ্যান্টাগনিস্ট হয়ে যায়, অতিরিক্ত ডিপোলারাইজেশন করতে করতে সে অ্যান্টাগনিস্ট হয়ে যায়, অ্যাকচুয়ালি এটা অ্যাগনিস্ট ড্রাগ। তাহলে এটা আলটিমেটলি এই কিছুক্ষণ রিপোলার, তারপর মাসেল রিল্যাক্স হয়ে গেল, তারপর দেখা যাবে সাক্সামেথোনটা প্লাজমাতে চলে যাবে, আস্তে আস্তে স্লোলি সার্কুলেশনে প্লাজমাতে চলে যাবে। প্লাজমাতে গিয়ে এটা সিউডোকোলিনেস্টারেজ এনজাইম দিয়ে মেটাবলিজম হয়ে যাবে, পেশেন্টের আবার মাসেল রিল্যাক্সেশনটা ঠিক হয়ে যাবে। এখন কোন পেশেন্টের দেখা যায় যে ওটির মধ্যে নিয়ে গেছো, আমরা সাক্সামেথোনিয়াম দিয়ে ইউজুয়ালি এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করি। ইউজুয়ালি আমরা ছোটখাটো প্রসিডিউর, ল্যারিঙ্গোস্কোপ, ব্রঙ্কোস্কোপ, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন, আমরা মেইন বড় সার্জারি গুলা করি না। বড় সার্জারি গুলা করি আমরা নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্স দিয়ে, ঠিক আছে? ছোট ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্স দিয়ে আমরা ছোটখাটো সার্জারি গুলা করি। তো এখন দেখা যাবে যে ওই এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন দিচ্ছ, মাসেল রিল্যাক্স করছো সাক্সামেথোনিয়াম দিয়ে, এখন ও রিল্যাক্স হয়েছে, একটু পরে তো এটা অটোমেটিক প্লাজমাতে গিয়ে মেটাবলিজম হয়ে যাবে। এখন প্লাজমাতে কারো কোনো পেশেন্টের সিউডোকোলিনেস্টারেজ এনজাইম ডেফিসিয়েন্সি, এখন তো সে প্লাজমাতে গিয়ে মেটাবলিজম করার এনজাইম আর খুঁজে পাচ্ছে না, ফলে তো সে আর মেটাবলিজম হচ্ছে না ড্রাগটা। ফলে তখন কি হচ্ছে? কন্টিনিউয়াস সে মাসেলটাকে রিল্যাক্স করে রাখতে রাখতে অনেক সময় ডায়াফ্রাম রিল্যাক্স হয়ে যাবে। ডায়াফ্রাম রিল্যাক্স হয়ে গেলে অ্যাপনিয়া ডেভেলপ করবে, শ্বাস নিতে পারবে না, তখন পেশেন্টের কি হবে? সাক্সামেথোনিয়া অ্যাপনিয়া।
তখন তোমার কি উপায়, পেশেন্টের তো সাক্সামেথিনিয়াম অ্যাপনিয়া হয়ে গেছে, এখন তাইলে আমি সিউডোকোলিনেস্টারেজ এনজাইম আমার লাগবে, কারণ ড্রাগটাকে মেটাবলিজম করতে পারবো হবে। এনজাইমটা কই পাবো? প্লাজমা প্লাজমাতে পাবো। প্লাজমা তাহলে কই পাবো? ব্লাডে পাবো। তাহলে আমার লাগবে Blood. ব্লাড ট্রান্সফিউশন করা। তাহলে এটা ব্লাড ট্রান্সফিউশন ট্রিটমেন্ট, আমার সাথে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, ব্লাড না পেলে প্লাজমা ট্রান্সফিউশন করতে হবে। এখন আমি কার থেকে ব্লাড নিব? ওটির বাইরে আছে একটা বন্ধু, ওটির বাইরে আছে ওই পেশেন্টের ভাই, কার থেকে ব্লাড নিবা? বন্ধু থেকে বন্ধু থেকে নিব, ভাই থেকে নিব না, কারণ জেনেটিক্যালি ভাইয়েরও একই সমস্যা থাকতে পারে। যার সিউডোকোলিনেস্টারেজ আছে তার থেকে আমার নিতে হবে। তাহলে এটা তো রেয়ার জিনিস, এটা সবার তো সিউডোকোলিনেস্টারেজ থাকে, কারো কারো মানে খুব কম মানুষেরই আছে যাদের থাকে না, ডেফিসিয়েন্সি থাকে। তাহলে এই যে সাক্সামেথিনিয়াম দিলাম, সব পেশেন্টের করলো না, যার জেনেটিক্যালি অ্যাবনর্মালিটি আছে তার করলো। তাহলে এই অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে ইডিওসিনক্রেটিক ড্রাগ রিঅ্যাকশন বা ইডিওসিনক্রেসি। সবার করে না, যার জেনেটিক্যালি অ্যাবনর্মালিটি আছে তার করে। ঠিক আছে? তাহলে ঠিক তেমনি তোমার আইএনএইচ, অনেকগুলো এক্সাম্পল আমি দিয়েছি, 4টা এক্সাম্পল দিয়েছি। আমার একটা এক্সাম্পল দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে ড্রাগ ইডিওসিনথেটিক রিঅ্যাকশনের 4টা এক্সাম্পল লিখো, রিটেনে আসে, অস্পিতেও আসে। হ্যাঁ, রিটেনেও আসে, যে তাই আমি মোটামুটি কয়েকটা দিয়ে রাখলাম। তোমাদের আইএনএইচ হচ্ছে আইসোনায়াজাইড, এটা হচ্ছে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, তো এটার মেটাবলিজম হয় দুই ভাবে, অ্যাসিটাইলেশন প্রসেসে মেটাবলিজম হয়। এখন দুই ধরনের অ্যাসিটাইলেটর আছে, কেউ কেউ স্লো অ্যাসিটাইলেটর, কেউ কেউ ফাস্ট অ্যাসিটাইলেটর। এখন যারা স্লো অ্যাসিটাইলেটর, আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা এশিয়ান সাবকন্টিনেন্টে এখানে সবাই হচ্ছে স্লো অ্যাসিটাইলেটর। তো যারা স্লো অ্যাসিটাইলেটর তাদের হচ্ছে স্লোলি আইসোনায়াজাইড মেটাবলিজম হয়, ফলে পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে ওইসব পেশেন্টদের। আর যারা বাইরের কান্ট্রিতে মানে ফরেনাররা, ইউজুয়ালি সাদা পেশেন্টরা, ওরা হচ্ছে ফাস্ট অ্যাসিটাইলেটর, খুব দ্রুত মেটাবলিজম হয়, ফলে একটা মেটাবলিক প্রোডাক্ট তৈরি হয় যেটা কিনা হেপাটোটক্সিসিটি করে। তাহলে দেখো এখানেও কিন্তু তোমার ডেফিসিয়েন্সি না, এখানে তোমার জেনেটিক্যালি এনজাইমের তোমার ডিফারেন্ট, কেউ কেউ স্লো এনজাইম, কোনটা ফাস্ট এনজাইম। তাহলে এনজাইমের এখানে একটু অ্যাবনর্মালিটির কারণে অ্যাডভার্স ইফেক্টটা হচ্ছে। আইসোনায়াজাইড স্লো অ্যাসিটাইলেটরতে পেরিফেরাল নিউরোপ্যাথি করছে, ফাস্ট অ্যাসিটাইলেটরতে হেপাটোটক্সিসিটি করছে। আবার দেখো প্রিমাকুইন, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, এটা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্ট পেশেন্টদের হেমোলাইসিস করে। এটার ব্যাখ্যাটা আমরা এখনই পড়ে মাথা গুলাবো না, এটা আমরা যখন অ্যান্টি ম্যালেরিয়াল চ্যাপ্টার পড়বো কিভাবে এটা হেমোলাইসিস করে এটা জানা যাবে। এটা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে হেমোলাইসিস করে। ক্লোরামফেনিকল আবার কারো কারো ক্ষেত্রে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করে। হ্যাঁ, দিস আর দা ইডিওসিনথেটিক অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। নেক্সট আসো তোমার, আচ্ছা একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন বাদ দিয়ে গেছি, এটা যারা একটু ভালো পারে তাদের ক্ষেত্রে বেশি ধরা হয়, যেমন সাক্সামেথিনিয়াম এবং হ্যালোথেন, এই দুটো ড্রাগই তোমার ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া করে। ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া করে, এটাও এক ধরনের ইডিওসিনথেটিক ড্রাগ রিঅ্যাকশন। এটা এক ধরনের ইডিওসিনথেটিক ড্রাগ রিঅ্যাকশন। তো এটা কিভাবে হয়? অনেক সময় কারো কোনো পেশেন্টের রাইনোইডিন রিসেপ্টর আছে, স্কেলেটাল মাসলের ভিতরে, সেলের ভিতরে রিসেপ্টর থাকে, রাইনোইডিন রিসেপ্টর, ওখান থেকে ক্যালসিয়াম রিলিজ হয়, মাসল কন্ট্রাকশন হয়। তো রাইনোইডিন রিসেপ্টরে কারো কারো প্রবলেম থাকে, হ্যাঁ, ফলে কি হবে, ওই পেশেন্টদের ক্ষেত্রে এক্সেসিভ ক্যালসিয়াম রিলিজ হবে ওই ড্রাগগুলো দিলে, সাক্সামেথিন এবং হ্যালোথেন দিলে রাইনোইডিন রিসেপ্টর হবে এবং এক্সেসিভ মাসল ক্যালসিয়াম রিলিজ হবে, এবং এক্সেসিভ ক্যালসিয়ামের কারণে স্কেলেটাল মাসলে কিছু অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হবে, যেটাকে আমরা বলি ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া। তাহলে এখানে কি হবে, টেম্পারেচার অনেক রেজ করবে, মানে এত 105-6 জ্বর, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই জ্বর কিন্তু তোমার প্যারাসিটামলে কাজ করে না। ঠিক আছে, এই জ্বর থামানোর জন্য, নামানোর জন্য আমাদের ড্যান্ট্রোলিন লাগবে, ড্যান্ট্রোলিন রাইনোইডিন রিসেপ্টর উপর কাজ করে একটা ড্রাগ, সেটা লাগবে।
তাহলে সেটা আমরা ডিটেইল পরের চ্যাপ্টারে পড়বো। এটা আমরা আপাতত জেনে রাখো যে সাকসামেথনিয়া এবং হ্যালোথেন ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করে কোন পেশেন্টদের, যাদের জেনেটিক্যালি অ্যাবনরমালিটি আছে ইন দ্য রাইনোইডিন রিসেপ্টর ইন দ্য স্কেলেটাল মাসল। তারপর আসে ক্রনিক। ক্রনিক হচ্ছে অনেকদিন ইউজ করতে 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 ড্রাগটা অনেক বছর ইউজ করতেছো, আস্তে আস্তে এটা অ্যাডভার্স ইফেক্ট করে। যেমন অ্যানালজেসিক যদি লং টার্ম ইউজ করা যায় নেফ্রোটক্সিসিটি করতে পারে। লেভোডোপা অনেকদিন ইউজ করলে ডিসকাইনেশিয়া ডেভেলপ করতে পারে। অনেকদিন ড্রাগ ইউজ করলে যে অ্যাডভার্স ইফেক্টটা হয় সেটা, কয়েকদিন কয়েক মাস ইউজ করতেছো। ডিলেড হচ্ছে আরো অনেক দিন, মানে তুমি এখন খাচ্ছো আরো 10-20 বছর পরে অ্যাডভার্স ড্রাগেশন হচ্ছে, সেক্ষেত্রে ডিলেড। অথবা মাকে দিচ্ছ, মায়ের কিছু হচ্ছে না, অনেক দিন পরে বাচ্চা যখন ডেলিভারি হবে বাচ্চার অ্যাডভার্স ইফেক্ট হবে, সেটা তোমার ডিলেডের মধ্যে পড়বে। তাহলে কার্সিনোজেনেসিস এবং টিয়ারটোজেনেসিস এই দুইটাই ডিলেড টাইপ অফ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। যেমন অমিপ্রাজল, আমরা যে প্রোটন পাম্প ইনহিবিটর কথায় কথায় গ্যাস্ট্রিকের ওষুধ খাই, এটাও কিন্তু যারা রেগুলার অনেক বছর খায় আলটিমেটলি দেখা যায় এটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে পরবর্তীতে সিএস স্টমাক হতে পারে। ইস্ট্রোজেন থেরাপি যদি অনেক দিন নেওয়া যায় এটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা করতে পারে। ওসিপি দিনের পর দিন খাওয়া যাচ্ছে ওসিপি, তাহলে এটা সিএস সার্ভিস করতে পারে। দিস আর দ্য ডিলেড। এগুলো হচ্ছে প্রায় 10-20-15 বছর ইউজ করলে তখন এটা হতে পারে। অথবা টিয়ারটোজেনিক, মাকে দিলা 9 মাস পরে বাচ্চা ডেলিভারি হলো বা তখন গিয়ে অ্যাবনরমালিটি দেখা যাচ্ছে বাচ্চার ক্ষেত্রে, সেটাও ডিলেডের মধ্যেই পড়ছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে টাইপ ই, এন্ডিং অফ ইউজ। আরেকটা বলা যায় উইথড্রল ইফেক্ট। দুইটা নামই বলা যায়। হঠাৎ করে ড্রাগ উইথড্র করলে যে অ্যাডভার্স ইফেক্টটা হয়, তুমি ড্রাগটা চলতেছে হঠাৎ করে তুমি বন্ধ করে দিলা, তখন যে অ্যাডভার্স ইফেক্টটা হয় সেটাকে বলছি আমরা এন্ডিং অফ ইউজ টাইপ ই অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। এটা স্টেরয়েডের ক্ষেত্রে হতে পারে, এটা বিটা ব্লকারের ক্ষেত্রে হতে পারে। টিয়ারটোজেনিক ড্রাগ কোনটাকে বলবো? যেটা কিনা প্রেগন্যান্ট মাদারকে দিচ্ছ, বাচ্চার অ্যাবনরমালিটি ডেভেলপ করতেছে, সেগুলো হচ্ছে টিয়ারটোজেনিক ড্রাগ। ঠিক আছে, তাহলে টিয়ারটোজেনিসিটি গেল। ড্রাগ ফিটাসকে 3 ভাবে এফেক্ট করতে পারে। একটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন এবং ফার্টিলাইজেশনের সময়, কনসেপশন থেকে 17 ডেজ। এই সময় যদি কোনো ড্রাগ, যেগুলা টিয়ারটোজেনিক ড্রাগ, সব ড্রাগ তো আর টিয়ারটোজেনিক না, টিয়ারটোজেনিক ড্রাগ দিলে অনেক সময় অ্যাবর্শন হয়ে যেতে পারে। তাহলে সেটাও, এটা কোন লেভেলে হচ্ছে? ফার্টিলাইজেশন এবং ইমপ্ল্যান্টেশন লেভেলে। আর হচ্ছে অর্গানোজেনেসিস, 18 থেকে 55 ডেজ অফ গ্যাস্ট্রেশনাল পিরিয়ড। এই সময় বাচ্চাদের স্ট্রাকচার ডেভেলপ হয়, লিম, ছোট ছোট হাত পা, হ্যাঁ, নাক, নোজ, এগুলো ডেভেলপ হচ্ছে। এই সময় টিয়ারটোজেনিক ড্রাগ দিলে বাচ্চাদের স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি হতে পারে ফিটাসের। পরবর্তীতে যে বাচ্চা জন্মগ্রহণ করবে স্ট্রাকচারাল বা অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটিতে জন্মগ্রহণ করে সেটা। আর হচ্ছে তোমার বাচ্চার যখন ফাংশনাল ডেভেলপমেন্ট হয়, একটা কিডনি তৈরি হইলো বাচ্চাটার ফিটাসের, এই কিডনিটা ফাংশন শুরু করলো, তখন যদি কোনো ড্রাগ দাও তার ফাংশনাল অ্যাবনরমালিটি হতে পারে। তাহলে টিয়ারটোজেনিক ড্রাগ 3 ভাবে এফেক্ট করতে পারে, আইদার অ্যাবর্শন করে ফেলতে পারে, অথবা অ্যানাটমিক্যাল ডিফর্মিটি করতে পারে, অথবা তার ফাংশনাল ডিফর্মিটি করতে পারে। অ্যানাটমিক্যাল ডিফর্মিটি করলে ইউজুয়ালি বাচ্চা কিন্তু মারা যায় না, কিন্তু দেখা যায় ফাংশনাল ডিফর্মিটির ক্ষেত্রে বাচ্চা আইওডি হতে পারে। তাহলে দেখো তোমার কিছু টিয়ারটোজেনিক ড্রাগ এবং তাদের টিয়ারটোজেনিক ইফেক্ট, এটা তোমাদের অস্পিতে আসে, ভাইবাতে আসে। কিছু টিয়ারটোজেনিক ড্রাগের নাম বলো এবং তাদের ইফেক্ট গুলা বলো। এখানে অনেকগুলো টিয়ারটোজেনিক ড্রাগ এবং তাদের ইফেক্ট দেওয়া আছে, যেমন মেথোট্রিক্সের ক্লেফট প্যালেট করে, টেট্রাসাইক্লিন বোন রিটার্ডেশন করে, বোন গ্রোথ রিটার্ডেশন করে এবং ডিসকালার টিথ। তারপর ওয়ারফেরিন, বাচ্চা যেটা হয় ফিটাল ওয়ারফেরিন সিনড্রোম বলি আমরা, ফিটাল ওয়ারফেরিন সিনড্রোম, ডিপ্রেস নোজ, হ্যান্ড ডিফেক্ট, গ্রোথ রিটার্ডেশন, এগুলো হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ারফেরিন, এটা কি ধরনের অ্যাবনরমালিটি? যেটা ডিপ্রেস নোজ, হ্যান্ড ডিফেক্ট, গ্রোথ রিটার্ডেশন, এটা কি স্ট্রাকচারাল না ফাংশনাল? স্ট্রাকচারাল বা অ্যানাটমিক্যাল। আবার ওয়ারফেরিন কি করে? যখন তুমি ফিটাসটা ফুললি ডেভেলপ হয়ে গেছে, তার ব্লাড সেলের কাজ শুরু হয়ে গেছে, তার ব্লাড সার্কুলেশনের কাজ শুরু হয়ে গেছে, পুরোপুরি বাচ্চাটা ফিটাসটা এখনো ফাংশনাল,
তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি ওয়ারফেরিন দাও মাকে, বাচ্চাদের ক্ষেত্রে কি হতে পারে, এই অ্যান্টিকোয়াগুলেন্টটা ঢুকে বাচ্চার হাইপোপ্রথমপাইনিমিয়া করতে পারে। তাহলে সেক্ষেত্রে ওইটা হয়ে যাবে ফাংশনাল অ্যাবনরমালিটি। ঠিক আছে। ফেনাইটুইন যেমন লিপ ক্লেফট প্যালেট করতে পারে। এসি ইনহিবিটর দেখো হাইপোপ্লাস্টিক অর্গান গ্রোথ রিটার্ডেশন করতে পারে। কার্বামাজেপিন নিউরাল টিউব ডিফেক্ট করে। দিস আর দ্য টেরাটোজেনিক ইফেক্ট, টেরাটোজেনিক ড্রাগ উইথ টেরাটোজেনিক ইফেক্ট। তাহলে এইসব ড্রাগগুলা প্রেগন্যান্ট মাদারকে আমরা দিব না। আচ্ছা, কোন টিচাররা একটু ফিটোটক্সিক ড্রাগটা জানতে চায়। হোয়াট ইজ ফিটোটক্সিসিটি? ফিটোটক্সিসিটি আসলে ব্রড হেডিং এ এটা টেরাটোজেনিক ড্রাগেরই আন্ডারে। অ্যাকচুয়ালি এটা টেরাটোজেনিক ড্রাগেরই আন্ডারে। অ্যাকচুয়ালি ফাংশনাল অ্যাবনরমালিটি গুলোকে আমরা বলি ফিটোটক্সিক, কারণ অলরেডি তো ফিটাস ডেভেলপ হয়ে গেছে স্ট্রাকচারালি। এখন তার ফাংশনাল অ্যাবনরমালিটি যদি হয় কোনো ড্রাগ দিয়ে সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে, তখন সেটাকে আমরা বলি ফিটোটক্সিক। যেমন সালফোনাইলুরিয়া, তোমাদের পড়ানো হয়েছে সালফোনাইলুরিয়া অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, সেটা টেরাটোজেনিক ড্রাগ তোমাদের পড়ানো হয়েছে, এটা টেরাটোজেনিক ড্রাগ। কিন্তু টেরাটোজেনিক ড্রাগ কিন্তু অনেক টিচাররা শুনতে পছন্দ করে দে আর ফিটোটক্সিক ড্রাগ, বিকজ তার কিন্তু স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি হয় নাই। সালফোনাইলুরিয়া দিলে স্ট্রাকচারাল হইতে পারে, কিন্তু সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে দিলে বাচ্চাটার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, কারণ সালফোনাইলুরিয়া ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে ফিটাসে গিয়ে ব্লাড গ্লুকোজ লেভেল কমায় দিবে, যেহেতু এটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। ফিটাসের ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, ফলে ফিটাসের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাহলে সেইটার ক্ষেত্রে এটা হচ্ছে ফিটোটক্সিক ড্রাগ। বোঝা গেল? অ্যাকচুয়ালি ফাংশনাল অ্যাবনরমালিটিকে বলতেছি ফিটোটক্সিক ড্রাগ, যদিও এটা টেরাটোজেনিক ব্রড হেডিং এ টেরাটোজেনিকের আন্ডারে, কিন্তু আমি আলাদা করে ফিটোটক্সিসিটি বলতেছি কোনটাকে, যেগুলো ফাংশনাল অ্যাবনরমালিটি করে। যেমন এসিই ইনহিবিটর, এটা যখন হাইপোফ্যালাক্স করে লিম্ফ ছোট ছোট করে ফেলে, আঙ্গুলের ডিজিট গুলা ছোট হয়ে যায়। এসি ইনহিবিটর এটা আমি যখন ফার্স্ট ট্রাইমেস্টারে দিব, যখন অর্গান ডেভেলপ করতেছে তখন দিব, তখন তার মানে এই ছোট ছোট লিম্ফস হবে, হ্যাঁ, লিম্ফ ডিফর্মিটি হবে। আবার যখন তার এটা আরেকটু পরে দিব এসি ইনহিবিটর মাকে সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে, তখন দিলে কি হবে, বাচ্চাটা অলরেডি ফিটাস মানে লিম্ফ টিম সব ডেভেলপ হয়ে গেছে, তখন দিলে এসি ইনহিবিটর অনেক সময় ফিটাসের রেনাল ফাংশনটাকে ব্লক করে, ফলে রেনাল ফেলিয়ার হতে পারে ফিটাসে। সেটা হচ্ছে ফিটোটক্সিক ড্রাগ হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে। বোঝা গেছে? তুমি যদি টেরাটোজেনিক ড্রাগ বলো কোনো ক্ষতি নাই, কিন্তু ফিটোটক্সিক ড্রাগ অ্যাকচুয়ালি ফিটাসটা ফুললি ডেভেলপ হয়ে যাওয়ার পরে ফাংশনাল কোনো অ্যাবনরমালিটি হইলে ড্রাগের কারণে সেই ড্রাগগুলোকে তখন আমরা আবার ফিটোটক্সিক ড্রাগও বলতে পারি, দো দে আর টেরাটোজেনিক ড্রাগ। ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম। সেফ ড্রাগ ইন প্রেগন্যান্সি, এটাও তোমাদের অস্পিড কোশ্চেন। কি কি অ্যান্টিবায়োটিক সেফ? চারটা অ্যান্টিবায়োটিকের নাম বলো। অ্যান্টিটিউবারকুলার সেফ, সেফ অ্যান্টিটিউবারকুলার মোটামুটি সবগুলো আমরা দিতে পারি, আইসোলাজেড, রিফাম্পিসিন, প্যারাজোনাম, থাম্বিউটাল। অ্যান্টি অ্যামিবিক ড্রাগ ডিলোজেনাইড ফিউরেট, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ কুইনিন, এটা নিয়ে একটু কনফিউশন আছে। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এটা বেশি ধরে, অ্যান্টিবায়োটিক আর অ্যান্টি হাইপারটেনসিভ, এটা জানাই লাগবে তোমাদের। অ্যান্টি হাইপারটেনসিভ প্রেগন্যান্সিতে আমরা কোনটা দেই? আলফা মিথাইল ডোপা। প্রেগন্যান্সিতে মহিলাদেরকে আমরা আলফা মিথাইল ডোপা দিতে পারি, বিটা ব্লকার দিতে পারি, এর মধ্যে লেবেটালটা ভালো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি। দিতে পারবো না এসি ইনহিবিটর, দিতে পারবো না, কন্ট্রাইন্ডিকেটেড, কারণ এসি ইনহিবিটর টেরাটোজেনিক ড্রাগ এন্ড ফিটোটক্সিক ড্রাগ অলসো। ঠিক আছে, নেক্সট আগায় যাই, আজকে আমার শেষ করার ইচ্ছা আছে। এটা একটা এফডিএ ক্যাটাগরি, যে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, এটা একবারই রিটেনে আসছিল এবং এটা কোনোবারই আসে না। তোমরা একটু দেখে নিও যে ক্যাটাগরি এ তে কি অ্যাডিকুয়েট ওয়েল কন্ট্রোলড হিউম্যান স্টাডি আছে, ডেমনস্ট্রেট নো রিস্ক। ক্যাটাগরি এ ড্রাগগুলো হচ্ছে যে মোটামুটি এই প্রেগন্যান্সিতে দেখা যাচ্ছে যে হিউম্যান স্টাডি আছে যে প্রেগন্যান্সিতে এগুলো ভালো, কোনো রিস্ক নাই। ক্যাটাগরি বি কি, ক্যাটাগরি সি কি, এগুলো দেখে এগুলো সময় নষ্ট করতে চাচ্ছি না, এগুলো পরীক্ষার সময় খুব বেশি আসে না। যেটা বলতে চাচ্ছি যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন আমাদের জানা জরুরি কেন? কারণ কোন
ড্রাগই সেফ না, অ্যাবসলিউটলি নট সেফ। অল ড্রাগ ইজ এ পয়জন। ড্রাগ মানেই পয়জন। মুড়ি মুরগির মতো ড্রাগ খায় মানুষ, কথায় কথায় ড্রাগ খায়। ড্রাগ অ্যাকচুয়ালি পয়জন, এটা কোনো ভালো জিনিস না। হ্যাঁ, সব ড্রাগই কোনো না কোনো অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন করে। কোনোটা আমরা জানি, দেখা যায়, কোনোটা দেখা যায় না। টিস্যুর ক্ষতি করে, অর্গান ক্ষতি করে। এখন একজন বলছে যে দেখো তুমি ড্রাগ নেওয়ার জন্য তোমাকে হেলদি হইতে হবে, মানে তুমি টু আন্ডারগো ট্রিটমেন্ট ইউ হ্যাভ টু বি ভেরি হেলদি। মানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য তোমাকে হেলদি হতে হবে, বিকজ অ্যাপার্ট ফ্রম ইউর সিকনেস ইউ হ্যাভ টু উইথস্ট্যান্ড উইথ দ্য মেডিসিন। মানে অসুখের পাশাপাশি তোমাকে মেডিসিনের ক্ষতিটাও বহন করতে হবে। কাজে ড্রাগ হচ্ছে একটা ক্ষতিকর জিনিস। এই ড্রাগ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন করে। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন সম্পর্কে আমাদের সচেতনতা জরুরি, আদারওয়াইজ আমরা পেশেন্টের ক্ষতি করব, আর কিছু না। কোন ড্রাগের সাথে কোন ড্রাগ দিলে ক্ষতি হবে, কোন ড্রাগ এই পেশেন্টকে দেওয়া যাবে না, কন্ট্রা ইন্ডিকেশন এই ড্রাগ এই পেশেন্টকে দেওয়া যাবে না, এই ধরনের জিনিসগুলো আমাদের জানা বেশি জরুরি। এই কারণে ফার্মাকোভিজিলেন্সের উদ্ভব বা আবিষ্কার। ফার্মাকোভিজিলেন্স হচ্ছে অ্যাক্টিভিটি অফ ডিটেকশন, অ্যাসেসমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, প্রিভেনশন অফ অ্যাডভার্স ইফেক্ট অর এনি আদার ড্রাগ রিলেটেড প্রবলেম। এখন আমি তোমাদের যেগুলো পড়াচ্ছি সেটা তোমাদের নট ফর এক্সাম পারপাস। এক্সাম পারপাসে খুব বেশি ধরে না এক্সামে। আচ্ছা, যদি 11টা বেজে গেছে, কিন্তু এটা তোমাদের জীবনে সব ডাক্তারদের মাথার মধ্যে থাকা উচিত যে ড্রাগ দিয়ে আমি তো ভালো করার উদ্দেশ্য, এটা যেন কারো ক্ষতি না করে, এবং এটা ক্ষতি করলে এটাকে আমার করণীয় কি, তাই না? ড্রাগ আমি দিব কিসের উদ্দেশ্যে? ভালো করার উদ্দেশ্যে। এটা যদি ক্ষতি করে ফেলে তাহলে আমার উদ্দেশ্য তো হলোই না, ডাক্তার হিসেবেও আমার বদনাম হবে। তাহলে এই কারণে এই যে ডিটেকশন করা, অ্যাসেস করা, আন্ডারস্ট্যান্ডিং করা এবং অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনকে প্রিভেন্ট করা, এই ফুল যে সায়েন্স এবং অ্যাক্টিভিটি, এটাকে বলছে ফার্মাকোভিজিলেন্স। আজকে এই পর্যন্ত থাক ফার্মাকোভিজিলেন্স, এটা আমি নেক্সট দিন পড়িয়ে তারপর আমি তোমাদের নেক্সট চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে? জি ম্যাম। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হলে কি করবা এবং আসলে কি করা উচিত আমরা কেউ জানি না, ডাক্তাররা জানে না। তোমাদের এই আমাদের মেডিকেলে একটা স্টাডি করছি আমি, যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হইলো একটা পেশেন্টের, আপনি ড্রাগ দিলেন এবং ওই ড্রাগ থেকে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হয়েছে, তো অনেকে বলছে হ্যাঁ হয়েছে, এই ড্রাগকে এই হয়েছে, এই ড্রাগকে এই হয়েছে। আপনি কি করছিলেন? ম্যানেজ করছিলেন। শুধু ম্যানেজ করে কিন্তু আমাদের কাজ শেষ না, আমাদের আরেকটা করণীয় আছে, ইম্পর্টেন্ট করণীয় কাজ, সেটা আমরা কেউই করি না। সেটা যেন আমরা করি, সেই উদ্দেশ্যে আমি পরে তোমাদের লেকচারটা দিব। আজকে থাক, ক্লাসের টাইম শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।